বিজ্ঞান এবং আদালত মিরাকেলকে বিশ্বাস করে না, বিজ্ঞান প্রমাণ চায়, বিজ্ঞান প্রমাণ চায়, আদালত সাক্ষী চায়, তা নাহলে বিশ্বাস হয় না, তা নাহলে বিশ্বাস অসম্ভবপর নয়। এই জন্য ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনকে লীলায়িত মাধুর্যকে দর্শন করতে হয়। তিনি কি বললেন জানেন? মা ছেলে ঝগড়া করছে, তার নাম কালীষষ্ঠী মা। আজকে শুনলাম কালিদাস মজুমদার যার লেখা শ্রী শ্রী ঠাকুর ও মায়েরা থেকে পাঠ করা হচ্ছিল। কালীষষ্ঠী মা এবং তার ছেলে সুরেশ দা ঝগড়া করছে, ঝগড়া করতে করতে দুজনে ঠাকুরের কাছে আসছে। দেখুন কি করে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হয়। ঠাকুর তিনটে শব্দ বলতেন, নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান। তিনটে শব্দ বলতেন, নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান। কি করে করতে হয় দেখুন, তার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। যখন কালীষষ্ঠী মা তার ছেলেকে নিয়ে আসছে, ঠাকুর বলছেন, এই কালীষষ্ঠী তোর হাঁটা দেখে মনে হচ্ছে একটা বড় মাপের আকাম বাঁধা আছে, তোর আকাম মানে ওকে এই করছে, ও শোনে না, ও আমাকে এই করছে, আমিও শুনতে চাই না, অন্যায্য কথা করছে। দুজনে তোল ঝগড়া ঠাকুরের সামনে, মা আছে, ঠাকুর শুনছেন এবং সাইমালটেনিয়াসলি দেখছেন, কোনো ইন্টারাকশন করছেন না। কিছুক্ষণ বাদে ঠাকুর হঠাৎ 3 বার এই শব্দটা উচ্চারণ করলেন, যেটা সপ্তশতী 40 শ্লোকের মধ্যে আছে। 3 বার শব্দটা উচ্চারণ করলেন, মহামায়া প্রভাবে না, মহামায়া প্রভাবে না, মহামায়া প্রভাবে না। এই 3 বারের বার সুরেশ দা রিয়াক্ট করে বলে, ছাড়ুন তো ঠাকুর, মায়াই যেতে চাই না, তার মহামায়া। এই তো সারা ঠিক ধরেছিস তুই। দেখুন যে বিষয় নিয়ে গন্ডগোল হচ্ছিল, একটুখানি স্পট থেকে সরে এসছে, একটু ডাইভার্ট হয়েছে। যতটা কনসেন্ট্রিকলি ঝগড়া করছিল, ঠিক ততটা এক্সেন্ট্রিকলি বাইরে চলে এসছে, পরিধির বাইরে বার করে নিয়ে এসছেন। তারপরেই বলছেন, তুই তো সারা ঠিক ধরে ফেলেছিস, মায়া কাক জানিস? মায়া মানে এই আমার বাড়ি ঘর, এই যে মার সাথে ঝগড়া করছিলাম, এইসব দিয়ে তো মায়াই। মার সাথে ঝগড়াঝগড়ি করছি, টাকা পয়সা নিত, মায়া তো। ঠিক বলেছিস, মায়া মানে কি জানিস? লিমিটেশন, পরিমাপিত করা। মা কি কয় জানিস? মা একমাত্র যে তোর বাপের থেকে তোর পরিমাপিত করেছে। মানুষ কাক কয় তুই জানিস? কথাটা একদম কোথায় ঝগড়া হচ্ছিল, কোন জায়গায় আস্তে আস্তে ফ্লাইওভার দিয়ে নিয়ে চলে আসছেন, এসেই বলছেন, মানুষ বলতে বোঝা যায় এ সিরিজ অফ আইডিয়াস, একটা ভাবের মহামিছিল। আর মানুষ হচ্ছে একটা বান্ডিল অফ কমপ্লেক্স, অনেকগুলো প্যাশন কমপ্লেক্স প্রবৃত্তির একটা বান্ডিলের নাম হচ্ছে মানুষ। তা তোর মা, তোর বাপের তো বহু রকম ভাব। তোর মা ওই সময় তো গ্রহণ করার সময় যে ভাবটা গ্রহণ করেছিল সেটাই সালে তুই। আমার মাও যে ভাবটা গ্রহণ করেছিল তাই সালে আমি, সবাই আমরা তাই। কিন্তু এখন তুই হচ্ছিস তোর বাপের সে ভাবের বাস্তব রূপ। তুই যদি এখন ঝগড়া করিস, কার সাথে করা হবে নি কত, তোর বাপের সাথে তোর, তোর মার সাথে তোর, তা যদি করবে চাষ কর। না না না, এখন বুঝতে পেরেছি ঝগড়া করাটা ঠিক হয়, পরিস্থিতি কন্ট্রোল চলে গেল। আমি পারি না। কেন পারি না? আমি আইডেন্টিফাইড হয়ে যাই। আমি পারি না, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমি আইডেন্টিফাইড হয়ে যাই। ঠাকুরের বড় মেয়ে, যার পাঁচালি পাঠ করা হলো এখানে মাতৃ সম্মেলনে শুনলাম, সাধনাদি হিমায়তপুরে ঠাকুরের কাছে বসে আছে। ঠাকুর বলে, ওই যা ঝগড়া করতেছে, তুই যা থামাই দিতে পারবো? বলে হ্যাঁ যা। তো এই হিয়ারিং রেঞ্জের মধ্যে ছুটে গেছে। যখনই গিয়ে বলছেন তখন সাধনাদিকে কি বলেছেন জানি না, সাধনাদি ফট করে বলল, কি বললে? ঠাকুর এখান থেকে যাস শালা, সাধনাও আইডেন্টিফাইড হয়ে গেল। আমরা আইডেন্টিফাইড হব, আমরা কোথাও না কোথাও আজকে যাব, কোথাও না কোথাও পড়ে যাব। আমি যদি কোনো গভীর পুকুরের জঙ্গলে সাঁতার না জেনে পুকুরের মাঝখানে পড়ে যাই, আর আপনি 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 পাড়ের থেকে একটা মোটা দড়ি যদি গাছের গোড়ায় বেঁধে আমাকে ছুড়ে দিয়ে এবারে ধরে এগিয়ে আসুন, আমি কিন্তু ওই দড়িটা ধরে একটু একটু করে পাড়ে উঠতে পারবো। ঠিক বলছি তো? সাঁতার না জানলে আমি পাড়ে উঠে আসতে পারবো। আমার সঙ্গে সেই দড়িটা কই? কাকে দেখবো? বিবেকানন্দ? বিবেকানন্দ কাকে দেখবো? শ্রীরামকৃষ্ণ? আপনি যান বেলুড় মঠে, আজকে আপনাকে একটা তথ্য দিচ্ছি, গত 10 বছরে বেলুড় মঠে 112 জন সাধু এবং সন্ন্যাসী দেহত্যাগ করেছেন। আর গত 10 বছরে বেলুড় মঠে সন্ন্যাসী হিসেবে 46 থেকে 50% সন্ন্যাসী জয়েন করেছে। রেশিওটা দেখুন। বেলুড় মঠে যে আমি যাবো, সন্ন্যাস গ্রহণ করবো, হোয়াট ইজ দ্য কম্প্যাক্ট, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট ইন আওয়ার সোশ্যাল লাইফ, কোথায় খুঁজে পাচ্ছি? কাগজ খুলুন দেখুন, চোর চুরি। দূরদর্শন করুন দেখুন, পরস্পরকে গালাগাল করছে। কি রাজনীতি, কি সমাজনীতি, প্রত্যেক ক্ষেত্রে দেখুন করছে। এগুলো জন্মাচ্ছে কোত্থেকে?
ঠাকুর অনুকূলচন্দ্রের সিগনিফিকেন্সই হচ্ছে তিনি একদম রুট, একদম গোড়ার জায়গা হাত দিয়ে বলছেন জনন শুদ্ধি না হলে পরে রাষ্ট্রযন্ত্র কখনো ঠিক হবে না। তিনি তার বাণীতে বলছেন নগর আছে, নাগরিক নেই। নাগরিক কোথায়? আপনি এই মানুষটি দমদম স্টেশনে গিয়ে পান বা গুটখাকে পিক করে ফেলে দিল স্টেশনের মধ্যেই, ওই লোকটাই যখন মেট্রোতে গিয়ে যাচ্ছে পানির পিক ফেলতে পারছে, বড় করে হয় গিলতে হবে, না হলে মুখরম করে যেতে হবে। ফেললে সিসি ফুটেজে ধরবে, নেক্সট স্টেশনে নামলে ওকে অ্যারেস্ট করবে অথবা ধরে ফেলবে। তাহলে লোকটার নিয়ন্ত্রণের ক্ষমতা নিয়ে কি করে বলি? এই লোকটা ওপরে দমদম সারফেস ট্রেনের মধ্যে পিক করে পিকটা ফেলে দিল, এই লোকটাই আর পান খাচ্ছে না, গুটকা পকেটে নিয়ে নাড়াচাড়া করছে, মেট্রো থেকে বেরিয়ে গিয়ে খাচ্ছে। তাহলে নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা আছে। এখানে শাসন করছে, এই শাসনটা আপ টু মেট্রো পর্যন্ত, মেট্রো এরিয়া পর্যন্ত শাসনটা চিরন্তন না। কিন্তু যারা বিবাহিতা মা, যেসব বিবাহিতা মা আমার সামনে বসে আছেন, আপনারা যদি দেখেন যে আমার পরিবারের কেউ অসুস্থ, আপনারা ফুট করে এখান থেকে হোম ডেলিভারি নিতে পারবেন না। আপনার হাত পা কাটা যাক, মান থাক, মর্যাদা থাক, আপনি প্রাণপণে পতির জন্য সেবা করবেন। এখানেও শাসন আছে, নিয়ন্ত্রণ আছে, কিন্তু সেটা আউট অফ ল, আর ওটা হচ্ছে আউট অফ শাসন। গভর্নমেন্ট আমাকে শাসন করছে বলে বাধ্য হচ্ছি। বাধ্য করে ঠাকুর কি বলছেন, বাধ্য করে কাউকে নীতি সুনীতিকে সুনিষ্ঠ করা যায় না। সর্বতভাবে যে নিজেকে নিবেদন এবং সমর্পণ করে সেই নীতিকে আত্মীকৃত করতে পারে। এই ঠাকুর কাউকে বাধ্য করতে চাননি, কাউকে বাধ্য করতে চাননি আমার দীক্ষা না, আমার দীক্ষা না, আমার দীক্ষা না, নেভার, কখনো বলেননি। তিনি বলেছেন যে দীক্ষা প্রয়োজন, কিন্তু সিদ্ধান্ত তুমি গ্রহণ করো। সোহম বলছিল সিদ্ধান্ত তুমি গ্রহণ করো, তুমি গ্রহণ করো, আমি দীক্ষা নেবো কি নেবো না। উইদাউট দীক্ষা, উইদাউট ইনিশিয়েশন, আমি জানি না এমন কোনো বিজ্ঞান আছে কিনা, আমার জানা নেই, কোনো বিজ্ঞানীও জানে না, কোনো বিজ্ঞানীও জানে না, আর কোনো শাস্ত্রকারও জানেন না দীক্ষা গ্রহণ করা ছাড়া একটা মানুষ একটু বিল্ড আপ ফ্রম উইদিন, ভেতর থেকে আমি কি করে বেড়ে উঠবো, এত নিখুঁত কম্পাস না থাকলে পরে আমাকে নিখুঁতভাবে কেউ ঠিক করে দিতে পারবে না। আজকে যুগ সমস্যার আরো অনেক সমস্যা, কৃষি আছে, শিল্প আছে। ঠাকুর হেভি ইন্ডাস্ট্রি পছন্দ করেননি কখনো, তিনি কটেজ ইন্ডাস্ট্রিকে এনকারেজ করেছেন। ঠাকুর কেমিক্যাল সার কখনো পছন্দ করেননি, তিনি জৈব সারটা পছন্দ করেছেন। ঠাকুর এডুকেশনের ক্ষেত্রে সেম সিলেবাস কখনো পছন্দ করেননি, তিনি পছন্দ করেছেন মেয়েদের মধ্যে আলোচনা প্রসঙ্গে পড়ে দেখবেন, তার মধ্যে বলছেন মেয়েদের শরীরে কিছু কিছু অর্গান প্রমিনেন্ট, ছেলেদের শরীরে সেগুলো লেটেন্ট ডরমেন্ট। আবার ছেলেদের শরীরে কিছু কিছু অর্গান প্রমিনেন্ট, মেয়েদের শরীরে সেই সব অর্গান লেটেন্ট ডরমেন্ট হয়ে আছে। সুতরাং শিক্ষা ব্যবস্থা একই রকম হতে পারে না। শিক্ষার ব্যবস্থা, সিলেবাস, মেয়েদের মধ্যে যে পরিরক্ষণ, পরিপোষণ, পরিবর্ধন, পরিচর্যাশীলতা আছে পুরুষের মধ্যে নেই। একটা সংসারে যদি পুরুষ নড়বড়ে হয়, একটা মা যদি ঠিক থাকে সংসার চালিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু একটা সংসারে যদি মা নড়বড়ে হয়ে যায়, পুরুষের পক্ষে বাচ্চাকে খাওয়ানো, দাওয়ানো, ঘুম পাড়ানো, রান্না করানো, ঘর মোছা অসম্ভব হয়ে দাঁড়ায়, প্রাণের উপর দিয়ে চলে যায়, বেশি দিন বাঁচে না, বেশি দিন বেঁচে থাকা সম্ভব না। সুতরাং এই মায়ের ভিতরে যে শক্তি, দেখবেন যত শক্তি আমাদের মিলিটারি ডিপার্টমেন্টের যত শক্তিশালী অস্ত্র সম্ভার রয়েছে, অত্যন্ত 30 স্তরের করিডরের মধ্যে ভেতরে ভরা আছে, 3টে স্তর দিয়ে ঘেরা আছে। আপনি চাঁদিপুর যান, চাঁদিপুর মিলিটারি বেসে যান, আপনি ভাইজাগ যান, আমাদের নৌসেনার হেডকোয়ার্টারে যান, আমি গেছি বলে বলতে পারছি, 30 স্তর দিয়ে ঘেরা আছে। আর আমার জাতি যেখানে জন্ম নেবে, আমার প্রাণ যেখানে জন্ম নেবে, সেখানে বেশ করেছি প্রেম করেছি করবোই তো, হ্যাঁ? আশ্চর্য বিজ্ঞান তো। আমার জাতি যেখানে আমি জন্মাবো, যেখানে আমার প্রজন্ম জন্মাবে, সেখানে যা খুশিতে বিয়ে করবো, যেমন ইচ্ছা ভালো করবো, আবার চলে গেল হয়। আর মজার কথা বলি, আমার এক বন্ধু আর.এন. দত্তা হাইকোর্টের কাজ করে, হাইকোর্টের অ্যাডভোকেট, খুব প্রফাউন্ড অ্যাডভোকেট। সে একটা মামলা নিয়ে আমাকে বলতে, জানো প্রো আমি একটা অদ্ভুত মামলা করলাম। কি বলে, 16 বছরের প্রেম, 16 দিনের ডিভোর্স। আমি সে কি বলে, হ্যাঁ। আমি ওকে জিজ্ঞেস করলাম, আপনি ডিভোর্স করছেন কেন? বলে, নাক ডাকার জন্য। শুনেছেন? আমি জীবনে শুনিনি নাক ডাকা। বলে, হ্যাঁ আমি তো প্রেম করেছি পার্কে, সিনেমা হলে, থিয়েটার হলে, এখানে ওখানে সেখানে টুকটাক, কিন্তু পাশাপাশি বালিশে তো কখনো শুইনি। ওরে বাবা, এই যেন 5 horse পাওয়ারের জেনারেটর চলছে, পাশে শুয়ে ভর ভর। আমি পালমোনোলজিস্ট দেখিয়েছি, চেস্ট দেখিয়েছি, আমি মেডিসিনের ডাক্তার দেখিয়েছি, কিন্তু কিছুতেই না। বলে এটা জেনেটিক্যাল। আরে বাবা, কি সর্বনাশ!
আমি ঘুমোতে পারি না, ওকে এখানে ওখানে সেখানে দিয়ে আমি নানান জায়গায় থেকেছি, আমি মরে যাবো এভাবে থাকলে, দিনের পর দিন না ঘুমোতে ঘুমোতে মরে যাবো বলে বাধ্য। আমি খুব ভালোবাসি কিন্তু ডিভোর্স নিতে বাধ্য হয়েছে। আগে আশ্চর্য, চিন্তা করে দেখুন তো দেখি 16 বছরের প্রেম, 16 দিনে থাকার পরে ঠাকুর বলতে তুমি তোমার স্বামী ধাতুর সাথে পরিচিত হও। একটা অদ্ভুত কথা বলি, হিটলারকে আমরা সব নিন্দা করি, একলাভ হিটলারকে। হিটলার ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে একদিন বসে আছি, কথোপকথনের মধ্যে ঠাকুর ঠিক এভাবে কথাগুলো বলতেন। আমি শুনেছি একটা বরফের স্ল্যাবের উপরে হিটলারের বাবা খালি পায়ে শীতকালে হিটলারের মাকে দাঁড় করিয়ে ছোট যে ব্যাটন থাকে, ব্যাটন দিয়ে র্যান্ডাম চার্জ করেছে। হিটলার ওটা দেখতে দেখতে আঙুল হাত মুঠ করে, কিন্তু বাবাকে কিছু বলার ক্ষমতা শক্তি সাহস তখন ছিল না। চলে যাওয়ার পর হিটলারের মার কাছে হিটলার বলছে, আমি আমার বাবাকে ট্রিট করবো ঠিক তোমাকে যেমন ট্রিট করেছে। এই নৃশংসতা জন্মে গেল। যে নৃশংসতার পরিণতি আমরা দেখলাম, গিলোটিন, গ্যাস চেম্বার, জার্মানির নাৎসি বাহিনীর যে নৃশংসতা আমরা দেখলাম, ঠিক ওই নৃশংসতা যখন হিটলারের মা কি করলো জানেন? হিটলারের গালে সপাটে একটা চড় মেরে বলেছিল, আমি না, উনি বলছেন, এটা আলোচনা প্রসঙ্গে প্রিন্ট করা, উনি বলছেন যে হিটলারকে মেরে বললো, আমি যদি তোমাকে কোনো কাজ করতে বলি, তুমি যদি না করো আমি কি করবো? শাসন করবে। তোমার বাবাও আমাকে কিছু করতে বলেছিলেন, আমি করিনি বলে আমাকে শাসন করেছি, তুমি কি ট্রিট করবে? ঠিক পাশাপাশি ঠাকুরের যে বাণী আমাদের এখন এই মুহূর্তে যা হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, এখন তার কিছু করতে পারবো না। আমি জন্মে গেছি, বড় হয়ে গেছি, 80 বছরের কাছে কিছু বয়স আমার। এখন আপনি আমাকে জ্ঞান দিন, উপদেশ দিন, যাই দিন, আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয়। 15 দিনে কাশুন লিখে এটা সম্ভব নয়। আমাকে বলুন এখন, জাস্ট এখন এই মুহূর্তে সময় থেকে, এখন থেকে আমি কি করতে পারি? ইয়েস, আমি আপনাকে সেটা ব্রিফ করছি। আমি আপনাকে সেটুকু বলে আমার কথা আমি শেষ করবো। এখন এই মুহূর্তে বেনিমাধবতলায় যে উৎসব হচ্ছে, আমি এই উৎসবে আমন্ত্রিত হয়ে এসেছি, বা নিজে থেকে এসেছি, বা স্বেচ্ছায় এসেছি। এই মুহূর্তে যে সব কথা এতক্ষণ আপনি বললেন, আমাকে আপনি বলুন যে এই মুহূর্ত থেকে আগামী যে কদিন পৃথিবীতে থাকবো আমি কি করতে পারি। ইয়েস, আমি এখান থেকেই বলে যাচ্ছি, আমার কথা শেষ করবো এখানে। আজকে এখন আমার ঘড়িতে 6:30 বাজে। আগামীকাল নিজের বাড়িতে কাঠের প্ল্যাটফর্ম, চৌকি, বেঞ্চি, চেয়ার, যাই হোক, যেখানে আপনি ভালো করে বাবু হয়ে বসতে পারেন, আজকে ওখানে বসুন। আজকে 12ই জানুয়ারি আপনার বাড়িতে, আপনার নিজের বিছানায় চৌকি কাঠ হওয়া, যে লোহার স্টিলের নয়, কাঠে, নট কন্ডাক্টর কোনো কিছুতে আপনি সোজা হয় বসুন। আপনার মেরুদণ্ড, স্পাইনাল কর্ডটাকে সোজা রাখুন। আর আমার কাছে যেমন একটা চাদর আছে, এরকম সাদা ধবধবে চাদর হতে পারে, ধুতি হতে পারে, যাই হোক সাদা হওয়া চাই। সমস্ত শরীরটাকে ঢেকে ফেলুন। দুটো হাঁটুতে চিনচিন করতে পারে, দুটো হাঁটুর গোড়ায় বালিশ দিয়ে আরাম করে বসুন। মাজার কাছে কোমরে লম্বসাক্রাল পজিশনে একটা ভালো বালিশ দিন। ঘড়িতে, মানে ঘড়ি না হোক, আপনার প্রত্যেকের অ্যান্ড্রয়েড মোবাইল আছে, মোবাইলে 10 মিনিট থেকে কি 15 মিনিট আরাম দিন, স্ট্রেট বসুন। যারা গুরুদেবের দীক্ষা পেয়েছেন, পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বীজমন্ত্র যারা পেয়েছেন, তারা বীজমন্ত্র জপ করবেন। যারা যে গুরুদেবের দীক্ষা পেয়েছেন, গুরু প্রদত্ত বীজনাম জপ করবেন। আর যারা দীক্ষাই নেননি, কিছু করেননি, জাস্ট ওম জপ করবেন, ওম। আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্য, আমি শৈশব কাল থেকে তার শ্রী চরণ প্রান্তে বড় হয়ে উঠেছি। তিনি প্রসঙ্গক্রমে ভক্তবৃন্দের জিজ্ঞাসার উত্তরে একদিন বলছেন, হোয়াট টু স্পিক, when to speak and how to speak। তিনি একদিন বলছেন, হোয়াট টু স্পিক, when to speak and how to speak। যে বাণী গ্রন্থ পাঠ করা হলো চলার সাথী, ওর মধ্যে একটা ছোট্ট বাণী আছে, কথোপকথনে। কেমন করে কথা বলতে হয়, এই কথা আমাদের দূরত্ব সৃষ্টি করে, নৈকট্য সৃষ্টি করে। কথা কেমন করে বলতে হয়, যাকে বলা হয় বাচিক শিল্প। সব কথাই কিন্তু কথা হয়ে ওঠে না। যদি বলেন তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি কথা বলে যিনি, তার নাম পাগল। আমরা বলি প্রলাপ বকছে, আমরা কেউ বলি না উনি 24 ঘন্টা কথা বলছেন। আমরা বলি পাগল, মাথা খারাপ, ও প্রলাপ বকছে। কথা বলি না। কথা একটা শিল্প, কথা একটা নৈপুণ্য আছে। ঠাকুর অনুকূলচন্দ্র উচ্চারণ করলেন, হোয়াট টু স্পিক, when to speak and how to speak। ঠিক সেদিন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, বাসুদেব শ্রীকৃষ্ণ মহাগুরু দ্রোণাচার্যকে বলছেন, যদি অশ্বত্থামা মারা নাও গিয়ে থাকেন,
গুরু দ্রোণাচার্যকে বিশ্বাস করেন যে অশ্বত্থামা কোনোদিন মারা যাবে না? এই যে গুরু দ্রোণ, আপনি কি বিশ্বাস করেন যে আপনি কোনোদিন মারা যাবেন না? সবচেয়ে বড় প্রশ্ন মারা গেলাম কি বেঁচে থাকলাম সেটা নয়, সবচেয়ে বড় প্রশ্ন হলো পিতা হিসেবে আপনি আপনার পুত্রকে কি সংস্কার দিয়ে গেলেন? দ্রোণাচার্য সেদিন একের পর এক ফর্দ দিয়েছিলেন, খেতে পেত না। রাজা করেছি, বৈভব দিয়েছে, ঐশ্বর্য দিয়েছে, সাম্রাজ্য দিয়েছে অনেক। বাসুদেব শ্রীকৃষ্ণ শোনবার পরও বললেন আরো দিয়েছেন। কৌরবের ধৃতরাষ্ট্রের রাজ্যসভায় একটি গৃহবধূ কুল নারীকে বিবস্ত্র করা, তাও সে নির্বিবাদে সহ্য করেছে, তাকে বেশ্যা বলে গালাগাল দিয়েছে। আর আপনি পুত্র স্নেহে অন্ধ হয়ে চুপ করেছিলেন। পিতা হিসেবে আপনি এটাও দিয়েছেন। যেদিন আপনি রাজসভা ত্যাগ করতে যাচ্ছেন, আপনার পুত্র সেখানে থেকে যাওয়ার জন্য অন্ধ পুত্র স্নেহে আপনি অধর্মকে স্বীকার করে সঞ্চারিত করেছেন পুত্রের মধ্যে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা এইখানেই। আজকে গাছের আগায় জল দিয়ে ধর্ম কি সৌহার্দ্য কি সখ্যতা কি, গাছের আগায় জল দিলে সেটা মিটবে না। যে কথা পাবনা হিমায়তপুরে দীর্ঘদিন তার আবির্ভাব ভূমিতে তিনি 58টি বছর উচ্চারণ করতে করতে এসছেন, সেই প্রথম সিঁড়িটি তিনি বলেছেন, আমার আগমনের মাটি প্রস্তুত করা যায় কি করে, আমার অবতরণের ভূমি কি করে প্রস্তুত করা যায়। আমি দীর্ঘ চর্চা করব না, সারাদিন আপনারা বসে শুনছেন। আমি সংক্ষেপে একটি নাম উচ্চারণ করব, তার নাম নারীর পথে বইটা। সেই নারীর পথে বইটার মধ্যে দেখবেন বিশ্বের ডক্টর হ্যাভলক এলিস, রাসেল, উইলিয়াম, লিওনার্দো, একটার পর একটা বিশ্বের বরেণ্য জন মেন্টাল জীববিজ্ঞানের প্রথম জনক, প্রথম থেকে এ পর্যন্ত তারা যে কথা বলেছেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেইখান থেকে শুরু করেছেন। নারী কি, পুরুষ কি, বিবাহ কি, বিবাহের তাৎপর্য কি, সন্তান কি, সন্তানের আগমনের প্রয়োজন কি, একটি সন্তানের অবতরণের সঙ্গে জীবন, জগৎ, আবহাওয়া, কৃষি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, স্বাস্থ্য এবং সুরক্ষার সম্পর্ক কি। বইগুলোর নাম উচ্চারণ করছি বিধান বিনায়ক, বইগুলোর নাম উচ্চারণ করছি সমাজ সন্দীপনা, বইগুলোর নাম উচ্চারণ করছি শাশ্বতী, সম্বিতি এবং আচারচর্যা। এর সঙ্গে একটা জীবনের সঙ্গে আমি যা উচ্চারণ করলাম তার রিলেশনশিপ কি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একের পর এক বর্ণনা করে গেছেন। আজকে চারপাশে যেসব ঘটনা ঘটছে, এগুলো যখন দেখি, কি আমার দেশে কি বিদেশে কি আমার অঞ্চলে কি অন্য কোনো ক্ষেত্রে, তখন বারবার মনে হয় আজকে সন্দীপনী যে মহাযজ্ঞ উদযাপন করছে এর একটা প্রাসঙ্গিক তাৎপর্য আছে। শুধু হারমোনিয়াম, খোল, করতাল, গান আর বক্তৃতা দিলেই হবে না। শুধু এই দুটো কথা বলে চলে গেলাম, তারপরে ঘুমালাম, তারপর দিন আবার নিত্য নৈমিত্তিক জীবনে ফিরে গেলাম, এভাবে হবে না। ইটস এ ডেইলি প্রোগ্রাম। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাশয়কে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র 1924 সালের 24শে মে উচ্চারণ করছেন, বুঝলেন দাসদা, ইটস এ প্রোগ্রাম, ডেইলি নকিং, ডেইলি রুটিন প্রোগ্রাম, ডেইলি নকিং, ডেইলি হ্যামারিং। প্রত্যেক দিন একে আমার চেতনায় আঘাত করে করে জাগ্রত রাখতে হবে। কিভাবে করবো, কেমন করে করবো, কি পদ্ধতিতে করবো, আমার কাছে তো কম্পাস নেই। তো প্রথম কথাই হচ্ছে, আমার জীবনে আমার যদি এরকম একটি কম্পাস থেকে থাকে, যে কম্পাস থেকে অবলম্বন এবং আশ্রয় করে আমি চারপাক ঘুরে যাব, তাহলে পরে আমার ব্যক্তি জীবন পরিবর্তন হতে বাধ্য। রাস্তা দিয়ে যদি হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, শুয়োর যায়, আমরা যে কোনো শিশু থেকে বুড়ো পর্যন্ত আইডেন্টিফাই করতে পারবো, এটা হাঁস, এটা মুরগি, এটা ভেড়া, এটা ছাগল, এটা শুয়োর, এটা কুকুর। ঠিক অ্যাভারেজের মধ্যে যদি আমরা কেউ দীক্ষিত মানুষ যাই, অ্যাভারেজের মধ্যে যদি আমরা কেউ দীক্ষিত সন্তান থাকি, এট এ গ্যালেন্স, এট এ মোমেন্ট আমাকে আইডেন্টিফাই করতে পারবে, ইয়েস হি ইজ দ্য সৎসঙ্গী, হি ইজ দ্য সন অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। একে আইডেন্টিফাই করার মতন ব্যবহার, চরিত্র, আচরণ, ভাষা, পোশাক, পরন, পরিচ্ছদ, সমস্ত কিছু যদি আমার প্রত্যেক দিনের রুটিন প্রোগ্রামের মধ্যে না থাকে, তাহলে এই সবগুলো অর্থহীন হয়ে যাবে, লঙ্গরখানা, ধর্মশালার মতন হয়ে যাবে। আজকে সন্দীপনীর তাৎপর্যই হচ্ছে প্রত্যেকটি ব্যক্তি বিনির্মাণ কেমন করে সম্ভবপর। উইথ দ্য ডিসাইপলস অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র
বন্ধু, আজকে বক্তৃতার যুগ প্রায় অলমোস্ট আমার বিবেচনায় শেষ। এখন যে সময়ের মুখোমুখি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চরিত্র দিয়ে উত্তর দিতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যবহার দিয়ে উত্তর দিতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আচরণ দিয়ে জবাব দিতে হবে, আমার জীবন যাপনের মধ্য দিয়ে আমার পরিবেশের মধ্যে জানান দিতে হবে। আমি আপনার বাড়িতে গেছি, আপনি ফ্রিজ খুললে ডিপ ফ্রিজ থেকে একটা বরফের টুকরো আমার হাতের উপরে দিলে আমি কি বলবো এটা গরম? বলবো? কেউ বলবো? আমরা বলবো বাবা কি ঠান্ডা, আরে বরফ। আমার হাতে যদি একটু কর্পূরে আগুন লাগিয়ে দেন আমি সঙ্গে সঙ্গে ফেলে দেবো কি গরম? আমরা ত্বক দিয়ে অনুভব করতে পারি, আমার চোখ দিয়ে অনুভূতি দিয়ে উপলব্ধি দিয়ে অনুভব করতে পারি এটা বরফ এবং এটা আগুন। সেম অ্যানালজিতে অ্যাভারেজের মধ্যে আমাকেও মানুষ অনুভব করতে পারবে। আমাদের সৎসঙ্গী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত সন্তান সাইমেন্টেনিয়াসলি আমাকেও মানুষ যদি অনুভব করতে না পারে তাহলে বুঝতে হবে দীক্ষা আমাকে এখনো দক্ষ করে তোলেনি। ঠাকুর আক্ষেপ করে বলছেন নগর আছে নাগরিক নেই, জীবন আছে তার জেল্লা নেই, দীক্ষা আছে তার দক্ষতা নেই। সন্দীপনী বারবার প্রত্যেক বছরে যে বার্ষিক উৎসব উদযাপন করে এবং সারা বছর ধরে যে প্রস্তুতি গ্রহণ করে তার তাৎপর্য হচ্ছে এই প্রশিক্ষণ, এই অনুশীলন, এই অনুচর্যা আমার জীবনে আমি যেন আশ্রয় করে অ্যাজ লাইক এস কম্পাস, তাহলে ঘুরতে পারবো, তাহলে বুঝতে পারবো। আমাদের দীক্ষিত আমাদের ঠাকুরের দীক্ষিত একজন মা, তিনি সৎসঙ্গে এসছেন এরকমই উৎসবে, এরকমই দাঁড়িয়ে কথা বলছি, দেখা হয়েছে হঠাৎ তাকে ডেকে আমি বললাম আরে আপনার ছেলের বিয়ে হলো না 7-8 দিন আগে? উনি বলেন হ্যাঁ। বৌমা কেমন হয়েছে? কোনো উত্তর না দিয়ে আমি বললাম বৌমা কেমন হয়েছে, বুকটা খালি ঠোঁটটা এরকম করে ঘুরিয়ে দিল। ঠিক 15-20 দিন বাদে একই জায়গায় বৌমার সঙ্গে সৎসঙ্গে দেখা, শাশুড়ি আসেনি, আর নতুন বাড়িতে এসছে বাবার বাড়ি থেকে, শ্বশুরবাড়ি কেমন লাগছে? একটা কথা আছে না হিন্দিতে, সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়, এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমাদের এখানে আসার কথা আমাকে সুবল অনেকবার বলেছে, আমি অনুরোধ করেছিলাম। আমাদের প্রণম্য ব্যক্তিত্ব শীর্ষেন্দু মুখোপাধ্যায়, উনি তখন যান, উনি আমাকে একদিন ডেকেছিলেন ওনার কর্মস্থলে, বিশেষ কাজে আমি গিয়েছিলাম। আমি এবং শীর্ষেন্দুদা গল্প করছি, আমি নাম বলবো না, তার বাংলা সিনেমার খুব নাম করা অভিনেত্রী, অত্যন্ত নামী অভিনেত্রী, তিনি একটি বিয়ের কার্ড শীর্ষেন্দুদাকে দিয়েছিলেন এবং শীর্ষেন্দুদা নকশি নাকে দিচ্ছেন। সেই সময় তিনি বলেন দাদা আপনাকে এতবার করে বললাম আমার বিয়েতে যাওয়ার জন্য আপনি গেলেন না। শীর্ষেন্দুদা নকশিটা দিয়ে বলে পরেরটাই যাব। আমি বললাম পরেরটাই যাবেন মানে? যখন উনি চলে গেলেন বলে এটা 3 নম্বর, নিশ্চয়ই পরে আরেকটা হবে তখন যাবো। তাহলে পরেরটাই যাবো। যদি বিয়ে এরকম হতে থাকে, ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্য, তার লীলা মাধুর্য। আমাদের দেওঘরে ছিল ফুলমালা বলে একটি সাঁওতালি মেয়ে, ঠাকুর বসে আছেন গাছ নিচে, গাছের তলে একটা চৌকির ওপরে, ফুলমালা হাঁটতে হাঁটতে যাচ্ছে, কি সুন্দর তার চেহারা, কুকুরও তার দিকে তাকায়, মানুষ তো বাদ দিন। সেই ফুলমালা হেঁটে যাচ্ছে, ঠাকুর কেন ফুলমালা তুই শালা হেঁটে হেঁটে যাচ্ছিস, আমি এখানে বসে রয়েছি, একবার আমার সাথে এখানে আসলি না? শালা টানানে বিভোর। ফুলমালা এসে মোরামের ওপরে ঢিপ করে বসলো। ওদিক যাচ্ছিস কেন, তোর বাড়ি না এদিক? ফুলমালা বলছে আমার বাড়ি এখন ওদিকে। ওদিকে বাড়ি? বলছে হ্যাঁ। ঠাকুর ঝুঁকে গিয়ে বলেন তুই কি শালা আবার বর পাল্টাইছিস? ফুলমালা তখন বলছে হ্যাঁ ঠাকুর। বলছে কেন, আগের বর কি হলো? বলে বহুত মারেছে। এই বর বলে এবার মারে না কিন্তু বকে। ঠাকুর বলছেন যে ওই টাকায় দেখতো আমাদের আশ্রমের অনেক কুকুর ঘুরে বেড়াচ্ছে, অসংখ্য কুকুর, একটা সাদা এবং কালো ছোপ ছোপ, কিছু কিছু কুকুর হলুদ এবং সাদা ছোপ ছোপ, কিছু কিছু কুকুর অসংখ্য ছোপ ছোপালা কুকুর। ঠাকুর ফুলমালাকে বলছেন দেখতে পাচ্ছিস কুত্তাগুলো? বলে হ্যাঁ। তো আশ্রমের কুকুর? বলে আমি তো কুকুরের কথা করছি না, কুকুরের গা দেখেছিস কত রকমের ছোপ, এইসব ছোপ কুত্তাগুলোর গায়ে হলো কাকুবের পারিস? একটা অশিক্ষিতা একটি সাঁওতাল রমণী ফুলমালা অনুকূল চন্দ্রের দিকে তাকিয়ে বলছে আমি বলতে পারবো না ঠাকুর। ঠাকুর বলছেন এই মেয়ে কুকুরটার সাথে অসংখ্য পুরুষ কুকুরের সংমিশ্রণ হয়েছে, সবার ছাপ মাথার মধ্যে একটু 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 করে রয়ে গেছে, বাচ্চাগুলোর গায়ে সারা ছাপ পড়েছে। মাতৃমঙ্গল বলে ঠাকুরের পৌত্র একটি সংকলন করেছেন, তার দিকে পড়ে দেখবেন ভালো করে, ভালো করে সে বইটি পড়ে দেখবেন যে অসংখ্য ছাপ যখন একটি নারীর মস্তিষ্কের মধ্যে থাকে,
অসংখ্য ছাপ যখন থাকে তখন তার প্রত্যেকটি গ্ল্যান্ড এবং থ্যালামাস থেকে প্রপার যা যা সেক্রিশন হওয়ার কথা সেক্রিশন হয় না, কোথাও কোথাও ক্লটিং হয়ে যায়, আর যার ফলে রুগ্ন, অসুস্থ, দুর্বল, ক্ষীণ আয়ু রোগগ্রস্ত সন্তানের জন্ম দেয়। আমরা যদি আগাতে জল ঢেলে দিই তারপরে হবে না। পৃথিবীর নামকরা বিখ্যাত গাইনোকোলজিস্ট, পৃথিবীর বিখ্যাত নামকরা গাইনোকোলজিস্ট, তিনি কি বলছেন জানেন? তিনি বলছেন যে একটা নারী শরীরের গাইনি প্রবলেম কি আমি টোটাল বর্ণনা করতে পারি, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে মাতৃত্বের স্বাদ বা অনুভূতি কেমন, এটা আমি ইহজীবনে বলতে পারবো না, এটা মাই বলতে পারে। সুতরাং আমরা জানি অনেক কিছু, এই জানা আমার জীবনকে চালাতে পারবে না। আমি বুঝি অনেক কিছু, এই বোঝা আমার জীবনকে চালাতে পারবে না। ঠাকুর অনুকূল চন্দ্রকে জিজ্ঞেস করা হয়েছিল আমাদের শিল্পনীতি এখন ক্রমশ অগ্রগমনের পথে, আর আপনি পাবনা টু হেমায়তপুর টু দেওঘর একই কথা বারবার উচ্চারণ করছেন, যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার, এই নীতির কথা বলছেন। ইন্ডাস্ট্রি এখন প্রগ্রেসিভ মুড, ইন্ডাস্ট্রি কথা কিছু বলছেন না কেন আপনি? ঠাকুর অনুকূল চন্দ্র মুহূর্তের মধ্যে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় তাকে বলেন, এই দেবী দেখতো ইন্ডাস্ট্রি মুড কি? শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য তিনি ডিকশনারি খুলে দেখালেন, ইন্ডাস্ট্রি কামস ফ্রম ল্যাটিন ওয়ার্ড স্ট্রুয়ার। স্ট্রুয়ার মানে কি? টু বিল্ড আপ ফ্রম উইদিন, টু বিল্ড আপ ফ্রম উইদিন। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আমি তো ঠিকই কথা বলছি, একটা মানুষ যদি ভেতর থেকে বিনির্মিত না হয়ে ওঠে, না করতে পারবে কৃষি, না করতে পারবে শিল্প, না করতে পারবে স্বাস্থ্য এবং শিক্ষা এবং সুরক্ষা। তা সুতরাং প্রথম এই একদম ভ্রূণ থেকে একটা মানুষ বিল্ড আপ ফ্রম উইদিন কেমন করে হয়? আমার হাতে একটা দেশলাই যদি দেন, কাঠির ডগাতে ছোট্ট একটু বারুদ, আমি রান্না করেও খাওয়ার ব্যবস্থা করতে পারি, আমি বাড়িতে আগুনও লাগিয়ে দিতে পারি। অ্যাপ্লিকেশন কি হবে তা যদি প্রপার গাইডেন্স আমার কাছে না থাকে। ঠাকুর অনুকূল চন্দ্র হেভি ইন্ডাস্ট্রি পছন্দ করেননি কখনো। তিনি বলেছিলেন কটেজ ইন্ডাস্ট্রি করতে, সৎসঙ্গে শিল্প নীতি আছে, সৎসঙ্গে শিল্প নীতি আছে, সৎসঙ্গের কৃষিভিত্তিক শিল্পের কথা আছে। তিনি বলেছিলেন কটেজ ইন্ডাস্ট্রি সেখানে করা উচিত, এখান থেকে বিভিন্ন ধরনের ফল এবং তার থেকে কুটির শিল্প, এবং যেখানে ছোট ছোট কুটির শিল্পের মধ্য দিয়ে এক জায়গায় অ্যাসেম্বল হবে সেখানে হেভি ইন্ডাস্ট্রি। তার ফলে কি হবে? চাকরি কমে যাবে, মানুষ স্বাতন্ত্র স্বাবলম্বী সক্ষম হয়ে ওঠার পথ খুঁজে পাবে। চাকর বৃত্তি, দাস বৃত্তি ক্রমশ কমে যাবে, আস্তে আস্তে চাকরির জন্য হাহাকার, বেকারি ক্রমশ কমে যাবে। সৎসঙ্গে অর্থনীতি আছে, এখন মানি স্ট্যান্ডার্ড ইকোনমি। আর ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন ম্যান স্ট্যান্ডার্ড ইকোনমি তৈরি করতে হবে। লম্বা পথ, লম্বা ফর্দমালা, সৎসঙ্গের কৃষি নীতি, সৎসঙ্গের শিল্পনীতি, সৎসঙ্গের স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি, ছেলে এবং মেয়েদের একই রকমের সিলেবাস ঠাকুর পছন্দ করেননি। একটা মজার কথা বলি, বিখ্যাত চলচ্চিত্রের নির্মাতা আপনারা সবাই চেনেন মৃণাল সেন, তার বউ গীতা সেন, তারা গেছেন কান ফিল্ম ফেস্টিভ্যালের জুরি হিসেবে, এবং মৃণাল সেন আজীবন উমেন্স লিবের পক্ষে কথা বলে এসছে, আজীবন নারী স্বাধীনতার সপক্ষে আন্দোলন করে এসছেন। যারা ফিল্ম ক্রিটিক ওরা গীতা সেনকে জিজ্ঞেস করছেন, ম্যাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, আপনি যার পাশে বসে আছেন উনি আজীবন উমেন্স লিবের কথা বলেছেন, বিং এ ওয়াইফ আপনি কতটা উমেন্স লিব এনজয় করেন? খুব ক্লিয়ার কোশ্চেন ফিল্ম ক্রিটিক প্রশ্ন করছেন, আর চুরুট খাচ্ছেন মিস্টার সেন, তার বাঁদিকে বসে মিস্টার সেন বলছেন মিস্টার সেনকে, সত্যি কথা বলবো? তখন বলছে হ্যাঁ তোমার যেমন হয় বলো। তখন বলছেন আমরা একটা ছবির শ্যুট করছি, তখন একদিন প্রতিদিন বলে, এই প্রত্যেক দিনই আমরা একই টাইমে বাড়ি থেকে দুজনে বেরোই, একই স্লটে একই রকম কাজ করি এবং একই টাইমে বাড়িতে ফিরি। একটা সন্ধ্যাবেলায় আমরা বাড়িতে ফেরার পর মিস্টার সেন এসে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে বলল, গীতা খুব টায়ার্ড, এক কাপ কফি দাও। আচ্ছা বলুন, আমিও যদি ওর পাশে শুয়ে বলতাম ওহ মৃণাল খুব টায়ার্ড, এক কাপ চা দাও, তাহলে কি হতো বলুন? আমি কি এটা বলতে পারতাম না? সবাই বলল হ্যাঁ পারতেন। মিস্টার সেন বলছেন পারতাম,
পারিনি। আপনি নারীর নীতি বইটা খুলে দেখুন, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র উচ্চারণ করছেন আটখানা ক্যাপাবিলিটির কথা, আটখানা ফ্যাকাল্টির কথা ঠাকুর অনুকূল চন্দ্র উচ্চারণ করছেন। কোনো মেয়ে মানুষ এটা করতে পারবে না, এটা করা সম্ভব নয়। কেন? দিস ইজ দ্য নেচার। এটা অ্যান্টি নেচার হয়ে যাবে যদি বলে। নেচারের বিরুদ্ধে আমরা কেউ যেতে পারি না। যেমন একটা ছোট্ট হাঁসের বাচ্চাকে যদি জলে ফেলে দেন, সে অনায়াসে সাঁতরে চলে যাবে। গরুর বাচ্চা সাঁতরে চলে যাবে, মানুষের বাচ্চা ফট করে ডুবে যাবে। এটা নেচার। ইতর নিকৃষ্ট মানুষ গাইডেড বাই দেয়ার নেচার, আর মানুষ গাইডেড বাই দেয়ার প্যাশন অ্যান্ড কমপ্লেক্স। দিস আর দি বেসিক ডিফারেন্স। সুতরাং এই প্যাশন এবং কমপ্লেক্সকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, আর নেচারকে নিয়ন্ত্রণ করতে পারে না। অনেক সময় ওটা নিজেকে হাইজ্যাক করে ফেলে। তাই ঠাকুর একটা ছোট্ট বাণী দিয়ে বলেছিলেন, জলের ওপরে সেই ভাসতে পারে যে জলকে নিয়ন্ত্রণ করতে পারে।